আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আনলক ইংলিশ উইথ সুমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাইন্ডলি আপনারা একটু ক্লাসের শুরুতেই আমাকে কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কমেন্ট করে কনফার্ম করেন, একটু কমেন্ট করতে হবে। আর আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু বলে দিবেন। আমরা আজকে আমাদের সেই এবার অনুবাদ শিখবে বা ট্রান্সলেশন শিখবে সমগ্র বাংলাদেশ, এই মোটো নিয়ে করা আমাদের যেই অনুবাদের সিরিজ, এই সিরিজের আমরা আজকে তৃতীয় পর্বে এসেছি। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে ভিডিও এবং অডিও ইস্যু নিয়ে দেয়ার ইজ নো প্রবলেম। সো আশা করি আপনাদের ওইখানেও সবকিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। হাসান মাহমুদ ভাই ফার্স্ট কমেন্ট করছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। ভাইজান বলছে সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ। যে যেখান থেকে আসেন প্লিজ আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের আজকের লাইভে আমরা একবারে 0 to Pro লেভেলের কিছু ট্রান্সলেশন দেখব, যেটা আপনাকে আমাকে অলওয়েজ হেল্প করবে, ওকে, ট্রান্সলেট করতে হেল্প করবে। এবং এই জায়গা থেকে প্রত্যেকটা বিসিএসে কম করে হলেও বাংলা টু ইংলিশ অনুবাদে কমপক্ষে 2টো লাইন থাকে, ইংলিশ থেকে বাংলা অনুবাদে কমপক্ষে 2টা থেকে 3টা লাইন থাকে। কম্পিউটার অপারেটরে আসা ট্রান্সলেশন শেখান। আরে ভাই, কম্পিউটার অপারেটরে আসা যে ট্রান্সলেশন আমরা যেটা করতেছি এখানে কম্পিউটার অপারেটর না ভাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার সহ সবার জন্য কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সোনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে হাসান মাহমুদ ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। দুর্জয় কুমার ভাই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। আপনারা একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মধ্যে, হ্যাঁ। তার কারণ আমাদের আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। এই লাইভটা আপনি টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাকে আর অন্য কোথাও খুঁজে খুঁজে দেখতে হবে না। ওকে, আমাদের সাথেই থাকবেন প্লিজ। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, এটা আপনার জন্য পরবর্তীতে ভিডিওটা খুঁজে পেতে সুবিধা হবে। আমরাও অনুপ্রাণিত হয়ে আপনারা একটু লাইভগুলো শেয়ার করে দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব এখন। আমরা আজকে আমাদের তৃতীয় পর্বে চলে এসেছি 0 to Pro ট্রান্সলেশনের। 0 মানে তো বুঝতেই পারতেছেন একবারে বেসিক থেকে, হ্যাঁ, আর প্রো মানে হচ্ছে একবারে স্পেশাল বা আপার লেভেলের। তো আমরা আজকে আমাদের থার্ড পার্টে আসলাম। আমরা আজ যেই অনুবাদটা দেখব বা অনুবাদের আজকে আমরা যেই রুলটা দেখব, এই রুলটাকে আমি সব সময় বলে থাকি, এটা হলো মাদার রুল অফ ট্রান্সলেশন। অনুবাদের এটা হচ্ছে জননী, হ্যাঁ, অনুবাদের জননী বলতে পারেন। এই রুলটা আপনার অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে আসবে, সবচেয়ে বেশি। এবং মাথায় রাখবেন এই রুলটা যে সকল স্টুডেন্টরা ক্লাস 5-এ পড়ে বা 6-এ পড়ে, এইটা একবারে মনে করেন ক্লাস 5 থেকে মুরব্বী পর্যন্ত যারা আছেন, মুরব্বী উহু করা লাগবে না, মানে মুরব্বী পর্যন্ত যারা আছেন সবার জীবনে এটা ব্যাপক কাজে আসবে। স্পেশালি যারা ছোট স্টুডেন্টস আছেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। শিলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মাদার রুল অফ ট্রান্সলেশন এই রুলটাতে। এই রুলটা নিয়ে এর আগে ইতিমধ্যে আমি আপনাদের সাথে অনেকবার কথা বলেছি, তবে আজ আমরা এটার আরো বিস্তারিতভাবে আলোচনাটাকে দেখবো ইনশাল্লাহ। এটার কিছু খুঁটিনাটি দিক আছে যেগুলো আমরা দেখা গেছে ছোট ছোট ক্লাসের মধ্যে ব্যাখ্যা করতে পারি নাই, বা ক্লাসের ফাঁকে অল্প একটু কথা বলে ব্যাখ্যা করতে পারি নাই, সেই বিষয়গুলো সহ ব্যাখ্যা পাবেন। জুয়েল ভাই, ওয়ালাইকুম আসসালাম। চঞ্চল কুমার ভাই, আদাব ভাই। আচ্ছা আসেন তাহলে দেখেন আজকের যে রুলটা, এটা নিয়ে আমি এর আগেও কয়েকবার আপনাদের সাথে কথা বলেছিলাম, তবে আজ আমরা একটু ভিন্ন আঙ্গিকে একবারে ভেঙে ভেঙে দেখব। দেখেন আমাদেরকে এই রুলটা বাংলা টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অ্যান্ড ইংলিশ টু বাংলা, দুটো জায়গাতেই হেল্প করবে ইনশাল্লাহ। সুইটি রায়, সুইটি ধন্যবাদ। তো দেখেন আপনি যেটা মাথায় রাখবেন, যখন আপনি দেখবেন যে কোনো একটা সেন্টেন্সের কোনো একটা জায়গায় দুটো ওয়ার্ড চলে আসছে, এখানে ওয়ার্ড স্পেশালি রেফার্স টু নাউন। এখানে ওয়ার্ড বলতে আমরা মূলত নাউন বোঝাচ্ছি বা নাউন ফ্রেজ বোঝাচ্ছি। তো বিষয়টা হলো আপনি যখনই দেখবেন দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন চলে আসছে, সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনার বাংলা অনুবাদটা, এই যে তীর চিহ্নটা দেখেই বুঝতে পারতেছেন, আপনাকে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে।
অর্থাৎ আমি এই বিষয়টাকে এইভাবে বলি যে যদি থাকে প্রেপোজিশন, বাংলা অনুবাদ হবে অপোজিশন। আবারও বলি, আমি এটাকে এইভাবে বলি যে যদি থাকে প্রেপোজিশন, বাংলা অনুবাদ হবে অপোজিশন। এটাই আমি লিখে রেখেছি যে বাংলা অনুবাদ উল্টা, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। প্রশ্নটা হচ্ছে কখন যেতে হবে? যদি দুইটা ওয়ার্ডের মাঝখানে প্রেপোজিশন পেয়ে যান, একদম ড্যাম শিওর, একবারে কনফার্ম, আপনাকে উল্টো দিক থেকে অনুবাদ করতে হবে। অর্থাৎ আপনি অনুবাদ শুরু করবেন অ্যারাবিয়ান স্টাইলে, ডান দিক থেকে বাম দিকে যাবেন, বাম দিক থেকে ডান দিকে না কিন্তু। ওকে, হারুন সরকার ভাই, শিমুল জাহান রুবি, মোহাম্মদ ফয়সাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু এখন এই প্রেপোজিশন বিষয়গুলোকে আমরা দেখে নেব, বা এই প্রেপোজিশনের অনুবাদটা আসলে কি হবে সেটা দেখে নেব। এর আগেও আমরা এই বিষয় নিয়ে টুকটাক কথা বলেছিলাম, আজকে আর মোটামুটি নয়, আজ আমরা ফাটাফাটি লেভেলে যাব। তো দেখেন, আমি আপনাদের জন্য এখানে কিছু প্রেপোজিশন লিখে রেখেছি। প্রেপোজিশনগুলোর বাংলা অনুবাদ করলে আমরা সাধারণত বিভক্তি অথবা অব্যয় পাই। আমরা যেই প্রেপোজিশনগুলোর বাংলা অনুবাদ করি সেটা শতভাগ বাংলার সাথে যে মিলে যাবে এরকম না, কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, ওকে, হতে পারে। তো দেখেন, আপনি মাথায় রাখবেন অফের বাংলা হলো মূলত র অথবা এর। তবে কিছু কিছু জায়গায় দেখবেন, আমরা নর্মালি জানি ইনের বাংলা এবং অ্যাটের বাংলা আমরা নর্মালি পড়ে আসছি মধ্যে এবং ভিতরে। খেয়াল করেন, আমাদেরকে এটা বলা হয়েছে মধ্যে এবং ভিতরে। ইন মানে মধ্যে, অ্যাট মানে মধ্যে, ইন মানে ভিতরে, অ্যাট মানে ভিতরে। তবে আপনি মাথায় রেখেন, আপনি প্র্যাকটিক্যাল লাইফে ইন এবং অ্যাটের বাংলা সবচেয়ে বেশি পাবেন এ অতে। কিছু কিছু জায়গায় খেয়াল করেন, কিন্তু এইটা পুরো ডিফারেন্ট একটা বিষয়। কিছু কিছু জায়গায় অফের বাংলা যেমন র বা এর হয়, প্রয়োজনের তাগিদে আমরা ইনের বাংলাটাও র বা এর লিখব। এই বিষয়টা আমি এর আগে আপনাদের সাথে ব্যাখ্যা করি নাই। অনুরিমা আক্তার সুইটি, ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে খেয়াল করেন, আমরা প্রেপোজিশনের অনুবাদগুলো অবশ্যই একবার ঠাড়া মুখস্থ করব, টানা মুখস্থ করব। এই জন্য আমি উপরে লিখে দিলাম TM, মানে টোটাল মেমোরাইজেশন বা টানা মুখস্থ। এরপর দেখেন ফ্রম, ফ্রম মানে হলো হতে, থেকে, চেয়ে। এরপরে বিসাইড, পাশে অথবা পাশের। আবার পাশে বোঝানোর জন্য আমরা বায়ও লিখতে পারি। এই বায়ও কিন্তু আপনার পাশে অথবা পাশের অর্থ দেয়। ওকে ডিয়ার। এছাড়াও অন, অন মানে হলো উপরে, আবার অনের বাংলায় হলো উপরের। অনেকে একটা চরম বোকামি করে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে অন মানে তারা শুধু উপরে বলে। ভাই, শুধু উপরে না, উপরের এই কথাটা বলার জন্য আপনার অন লিখতে হবে। ফর, এটার বাংলা সবাই জানেন জন্য। আন্ডার মানে আমরা জনম জনম পড়ে আসলাম নিচে, তবে আন্ডার মানে কিন্তু নিচের এই শব্দটাও হতে পারে। তাহলে নিচেও হয়, নিচেরও হয়, বোথ অ্যাকসেপ্টেড। এবার আসেন বাই। এই বাই মানে দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে, পাশের, যেটা আমি বিসাইডের পাশে লিখেছিলাম, আমি এটা মুছে দিলাম। এরপরে দেখেন টু, টু এর অনেকগুলো মিনিং হয়। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে দিকে, একটা হলো কাছে, আর একটা হলো কাছের, এরপরে নিকটে, নিকটের প্রতি, অথবা তে। বিশেষ করে আপনি যখন দেখবেন ইনফিনিটিভ থাকবে, অর্থাৎ যদি এরকম থাকে টু গো, অধিকাংশ ক্ষেত্রে এটার বাংলা হয় যেতে। টু ইট, এটার বাংলা হচ্ছে খেতে। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো, সাধারণত কোনো ভার্বের সামনে টু থাকলে বাংলায় তার শেষে তে হয়। একবারে 100% হবে এরকম না, বাট মোস্ট অফ দ্য টাইম এই ঘটনাটাই ঘটে। এতটুকুর মধ্যে আই হোপ আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। আবারও বলি, আমরা প্রেপোজিশন দেখতেছি যেগুলোর বাংলা হলো বিভক্তি বা অব্যয়। এই প্রেপোজিশনগুলোর আমরা বাংলা অনুবাদ এখানে লিখে রেখেছি। যেমন দেখেন, অন মানে উপরে যেমন হয়, উপরেরও হয়। এরপরে দেখেন, অফ মানে র যেমন হয়, এর হয়। এরপরে বাই, দ্বারা, দিয়া, কর্তৃক হয়। ইন এবং অ্যাট, এ দুটো আপনাকে সবচেয়ে বেশি প্যারা দিবে। ইনের বাংলা হলো এ অতে, অ্যাটের বাংলা হলো এ অতে। তবে মধ্যে, ভিতরে অথবা ভিতরের, এটাও বলতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমি আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে লিখে দেই। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ইনের বাংলা হবে এর, অথবা ইনের বাংলাও হবে র। এতটুকু জাস্ট দেখে নেন। কাজী ইব্রাহিম ইংলিশ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আসেন তাহলে আমরা এইবার বিষয়টাতে চলে যাই। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, যেটা হলো রিভার্স ট্রান্সলেশন। এই পদ্ধতিটার আরেক নাম হলো রিভার্স ট্রান্সলেশন।
রিভার্স মানে উল্টা। হ্যাঁ, এই পদ্ধতিটার নাম হচ্ছে উল্টা অনুবাদ। হ্যাঁ, উল্টা পাল্টা 69 বলতে পারেন। অর্থাৎ যা থাকবে ইংরেজিতে বাংলায় উল্টায় দিয়ে অনুবাদ করব, যা থাকবে বাংলায় ইংরেজিতে এটারে উল্টায় দিয়ে অনুবাদ করব। তাই আমরা এই টপিকটার নাম দিতে পারি রিভার্স ট্রান্সলেশন। এটাই হচ্ছে আমাদের মাদার রুল অফ ট্রান্সলেশন। তাহলে রুলটা আপনাদেরকে আরেকবার মনে করায় দেই, যদি দুটো ওয়ার্ডের মাঝখানে বা দুটো নাউনের মাঝখানে প্রেপোজিশন থাকে, বাংলা অনুবাদটা আপনাকে উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে মাথায় রাখেন যে দুই নাউন মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, তাহলে আমাদেরকে অনুবাদ করতে হবে উল্টা দিক থেকে। আমরা অনুবাদ করব উল্টা দিক থেকে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবো যে বাংলায়, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবেন, সেটা হচ্ছে বাংলায় আগে যেই শব্দ থাকবে সেটা আমরা লিখব, লিখে ওই শব্দের পরে বিভক্তিটা পরে লিখব। ওকে, এটা হলো বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে যেটা হয়, আমাদেরকে শব্দ লিখতে হয় আগে, বিভক্তি লিখতে হয় পরে। বাট এটা যদি বাংলা না হয়ে ইংরেজি হয়, হ্যাঁ, তাহলে দেখেন আমরা বলবো ইংরেজিতে আমরা আগে লিখব বিভক্তি। তো বিভক্তির ইংরেজি কি? বিভক্তির ইংরেজি হলো প্রেপোজিশন। হ্যাঁ, আমি প্রেপ লিখলাম। শব্দের ইংরেজি কি? শব্দের ইংরেজি হচ্ছে ওয়ার্ড। তবে আমরা কিন্তু এখানে ওয়ার্ড বলতে নাউন বুঝাইতেছি। আপনারা যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, দেখেন আমরা যখন বাংলা থেকে ইংরেজি করব, দেখেন বাংলার বিভক্তি যেটা শেষে ছিল সেটা আগে এসে প্রেপোজিশন হলো, আর বাংলার যে শব্দ বা ওয়ার্ড সেটা পরে গিয়ে নাউন হয়ে গেল। অর্থাৎ বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, এটা আপনার কমপ্লিটলি উল্টা দিক থেকে অনুবাদ করতে হয়। এই অনুবাদের রুলটা যদি কারো মাথায় না থাকে, তাহলে খাতায় তার কাছে ভালো কোনো অনুবাদ আপনি আশা করতে পারেন না। হ্যাঁ, আসেন আমি দুই একটা উদাহরণ দেই। যেমন দেখেন, আমরা কিছু উদাহরণে চলে যাচ্ছি। যেমন আপনি যদি বলেন দেশের মানুষ, এইটারে আমরা একটু ভাঙতেছি ভাই। ভাঙলে কি হয় দেখেন, ভাঙলে আমরা পাচ্ছি দেশ যোগ এর যোগ মানুষ। আমি একবারে বেসিক থেকে দেখাচ্ছি, একটু পরে আমি আপনাদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাব এই অনুবাদ দিয়েই। আরমান ভাই বলছেন দুবাই থেকে দেখতেছি, ধন্যবাদ আরমান হোসেন। তাহলে দেখেন, আমরা বলেছি বাংলায় যা ইংরেজিতে তার উল্টা। এই যে এর পেয়েছেন মানে বিভক্তি, আমাকে এখানে এর ইংরেজি লিখতে হবে। এর ইংরেজি কি? আমরা একটু আগে দেখছি, এর ইংরেজি হলো অফ। হ্যাঁ, তবে ইন মানেও মানে হবে কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা ইংরেজি থেকে করার সময় বাংলায় আপাতত লাগছে না। ঠিক আছে, আপনাদেরকে একটু মনে করায় দেই। এই র এবং এর ইংরেজি হলো অফ। তাহলে উল্টা দিক থেকে আসেন, আমরা মানুষের সামনে আনবো, দেশরে পেছনে নিব, প্রেপোজিশনটারে মাঝখানে লিখবো। আমরা প্রেপোজিশনটাকে কি করব? মাঝখানে লিখবো। তাহলে আসেন আমরা এইভাবে এগিয়ে যাই, আমরা একটু দেখি। তাহলে মানুষের ইংরেজি হলো পিপল, দেশের ইংরেজি কি? কান্ট্রি, এর ইংরেজি কি? অফ। আমরা একটা রুল জানি, রুলটা হলো যদি কখনো নাউনের পরে অফ থাকে, তো 90% ক্ষেত্রে এই নাউনের সামনে একটা দা বসে। মোটামুটি 90%, প্রায় অলমোস্ট 90% ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। এটার হাজার হাজার শত শত ব্যতিক্রম আমি আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ। রুলটা হচ্ছে যদি নাউনের পরে প্রেপোজিশন থাকে মানে অফ থাকে, সাধারণত তার সামনে দা বসে। এই যে পিপল একটা নাউন, এর পরে যেহেতু অফ আছে, তাহলে আমার সামনে একটা দা লিখতে হচ্ছে। তাহলে আমি লিখবো দা পিপল অফ। এবার দেশের জনগণ যখন বলছি, দেশটা তো নির্দিষ্ট হলে তার সামনে একটা দা বসে। এই যে দেখেন, দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের মানুষ। তার মানে কি, বাংলায় যা হলো ইংরেজিতে আমি সেটারে উল্টে দিলাম, রিভার্স করলাম। ওকে, ধন্যবাদ সুইটি। আব্দুল জলিল ভাই বলছেন নোয়াখালী থেকে, ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ। তাহলে আমাদের ধরে নেওয়া হচ্ছে এতটুকু ক্লিয়ার। এবার আপনাদের সাথে আরেকটা ছোট্ট তথ্য শেয়ার করি ভাই। আপনার জীবনে এটা কি পরিমাণ কাজে লাগবে আপনি তো জানেনই। এটা আপনি যদি শিখে রাখেন, আপনার ওয়াইফ মানে সে যদি, আপনার ওয়াইফকে যদি আপনি পড়াইতে চান সেক্ষেত্রে এটা কাজে লাগবে। আপনার ওয়াইফ বা আপনি আপনার বাচ্চাকে যদি পড়াতে চান তার ক্ষেত্রেও কাজে লাগবে। ইভেন আপনার বাচ্চা যদি ক্লাস 5, 6, 7, 8-এ পড়ে, বা ছোট ভাই ভাগ্না কেউ যদি থাকে,
আপনি তাদেরকে এটা পড়াতে পারেন, শেখাতে পারেন, এই রুলটা মারাত্মক কাজে আসবে। এইবার আপনি আরেকটা রুল মাথায় রাখবেন, সেটা হলো বাংলা বাক্যে, তারপরে আমরা হিউজ এক্সাম্পলে চলে যাব। হ্যাঁ, আপনাদের জন্য অসংখ্য এক্সাম্পলের ব্যবস্থা করা হয়েছে, হিউজ পরিমাণ এক্সাম্পল আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি দেখেন আপনাদেরকে এই যে দেখেন, আমি কিন্তু বড় বড় বাক্য লিখে রেখেছি। এই যে দেখেন, বাজারের কাছের এলাকার রাস্তাগুলোর অবস্থা শীতকালে আরো খারাপ হয়। এই যে দেখেন একটা বাক্য, আপনি বললেন যে ভাই জানেন আমাদের বাজারের কাছের এলাকার যে রাস্তাগুলো, এটা শীতকালে অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে যায়। গরমকালে তো খারাপ থাকেই, বর্ষাকালে তো খারাপ থাকে, শীতকালে অবস্থা আরো খারাপ হয়। এই যে দেখেন, এই বাক্যটা আপনি কিভাবে অনুবাদ করবেন? আশরাফ ভাই, থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, আচ্ছা। এরপরে দেখেন, দ্য ওনার অফ দ্য শপ এট দ্য মার্কেট বাই দ্য রিভার নেগোশিয়েটস উইথ বায়ার্স। এই যে দেখেন একটা বড় বাক্য, এই বাক্যগুলোর কেমনে আপনি অনুবাদ করবেন? অমিত ভাই বলছেন ভাইয়া শার্টটা সুন্দর হয়েছে, মনে হয় ভাবি দিয়েছে। জি ভাই, আমার সুন্দর জিনিসগুলো ভাবি গিফট করে, মানে আপনাদের ভাবি, আমার বউ। আর শার্টটা বেশি সুন্দর লাগলে আপনার জন্য ফটোকপি করে 1 কপি রেখে দিবানে। দাদা তাহলে এখন দেখেন আমরা যে জায়গাটাতে যাচ্ছি আর কি, আমরা আসেন এবার মূল জায়গায় চলে যাই। হ্যাঁ, মূল জায়গায় চলে যাই, তার আগে আপনাদেরকে একটু মনে করাই দেই যে বাংলা বাক্যে, এটা ইংরেজি বাক্যে না কিন্তু, বাংলা বাক্যে পর পর দুটি প্রেপোজিশন আসলে, সরি দুটি বিভক্তি আসলে বা দুটি বিভক্তি থাকলে সাধারণত দ্বিতীয় বিভক্তি অনুযায়ী বা দ্বিতীয় বিভক্তি অনুসারে প্রেপোজিশন বসে। তাহলে বাংলা বাক্যে যদি দুইটা বিভক্তি পান পর পর, প্রথমটারে কাটছাট করে দিবেন, তাড়ায় দিবেন, দ্বিতীয়টাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। দেখেন আমি উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন এই যে ভিজ মানে হলো এক্সাম্পল, কিন্তু হ্যাঁ, এক্সাম্পলের সমার্থক শব্দ ভিজ। ধরেন আমি বললাম যে রাস্তার পাশের দালানটি, রাস্তার পাশের দালানটি, আসেন আমরা এটার একটু ভাঙে দেই। রাস্তা পাশের দালানটি, তাহলে আমরা এটারে ভাঙতেছি। হ্যাঁ, তাহলে আমরা ভাঙতেছি রাস্তা যোগ র। এবার কেউ যদি জন্মের বোকা বা বলদ না হয়, তাহলে সে বলবে না যে পাশ যোগ এর, পাশ যোগ এর না। কিন্তু দেখেন আমি আগেই আপনাদেরকে বলছি বাই মানে হলো পাশে, বাই মানে পাশের। সিমিলারলি বিসাইড মানেও পাশে, বিসাইড মানেও পাশের। এই পাশের দেখে আবার ভাইবেন না পাশ যোগ এর। তাহলে রাস্তার পাশের, এরপর আমরা পেলাম কি দালানটি। তাহলে এইবার আসেন, আমরা কিন্তু বাংলায় বিভক্তি পাইছি দুইটা, একটা হলো র হয়ে যাবে অফ, আর একটা হলো পাশের, পাশের বলতে পারেন বাই বা বিসাইড। তা আমরা কি বললাম ভাই, যে আপনি যদি পর পর দুইটা বিভক্তি পান, কাটবেন কোনটারে, প্রথমটারে বাদ দিব এবং দ্বিতীয় বিভক্তি অনুসারে আমাকে প্রেপোজিশন লিখতে হবে। তাহলে প্রথমটা কেটে ছেটে বাদ দিলাম, দ্বিতীয়টাকে অ্যাকসেপ্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে দালানটি, আমরা জানি যার শেষে টি থাকে তার সামনে দা হয়, তাহলে আমরা লিখবো দা বিল্ডিং। এবার পাশের ইংরেজি কি হবে? বিসাইড। রোড, রাস্তা, দা রোড। এই দেখেন তাহলে হয়ে গেল। তাহলে আপনি যদি বলেন রাস্তার পাশের দালানটি, তাহলে আমরা কি বলবো? দ্য বিল্ডিং বিসাইড আ রোড। ডান। ওকে, আচ্ছা। এই মুহূর্তে আমাদের সাথে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় 70 জনের মতো পার্টিসিপেন্ট রয়েছেন। কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আমাদের লাইভটা প্লিজ। হ্যাঁ, আচ্ছা। এইবার আসেন, আমরা তো এতটুকু দেখেছি, এবার আমরা এটারে কেমনে সমাধান করি। দেখেন এইখানে বলছে, লাইনটা দেখেন, শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি। আমরা এই জায়গাটাতে দেখব প্রেপোজিশন আছে কিনা। এই যে শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি। আর আমি বলেছিলাম আপনাদেরকে ফার্স্ট ক্লাসে, আমি বলেছিলাম, আপনারা ভুলে গিয়েছেন কিনা, যে দেখেন এই শব্দগুলো যদি কখনো থাকে, হয়, হন, হও, হলো, এই শব্দগুলো ভার্ব হিসেবে থাকলে আমরা না লিখলেই বরং বাক্যের মান বেড়ে যায়। ওকে, তাহলে দেখেন শাসন
ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি হলো, আমরা এই হলোটাকে কেটে দিলাম, স্বচ্ছতার উপর নির্ভরশীল। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেছি। তাহলে দেখেন এখানে আমরা একটা পাচ্ছি বিভক্তি, এই যে একটা বিভক্তি, তাহলে ভিত্তিটাকে আমরা আমাদের সাবজেক্ট হিসেবে ধরে নেব। দেখেন তাহলে ভিত্তির ইংরেজি কি, কমেন্ট করেন। ভিত্তি, আচ্ছা আমরা বেস বলতে পারি, আবার বলতে পারি ফাউন্ডেশন। তাহলে আমরা বলতে পারি ফাউন্ডেশন। এবার ভিত্তির সামনে আছে র, তাহলে পেছনে লিখলাম অফ। এবার নাউনের পরে অফ থাকলে সামনে একটা দা আসে, দা ফাউন্ডেশন, দা ফাউন্ডেশন। এবার দেখেন ভিত্তি এবং র, ফাউন্ডেশন এবং অফ হয়ে গেছে। এবার বিশ্বাসের ইংরেজি হলো ট্রাস্ট বা বিলিফ। এবার দেখেন আবার একটা র আছে, আমরা তাহলে অফ পিছনে লিখবো। আর আমরা একটু আগে জেনে এসেছি, মেনে এসেছি প্লাস উদাহরণ টেনে এসেছি, সেটা হলো সাধারণত নাউনের পরে অফ থাকলে, এটা আমি বলেছি অলমোস্ট 90% ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে নাউনের পরে অফ আছে, সামনে আমরা একটা দা লিখবো। তাহলে হয়ে গেল দেখেন দ্য ফাউন্ডেশন অফ ট্রাস্ট অফ, শাসন ব্যবস্থা। শাসনের ইংরেজি কি, ব্যবস্থার ইংরেজি কি, একটু চেষ্টা করেন তো দেখি পারেন কিনা। শাসন ব্যবস্থা, ব্যবস্থার ইংরেজি আমরা জানি সিস্টেম, শাসন গভর্নেন্স। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি গভর্নেন্স সিস্টেম। এই যে হয়ে গেছে। শাসন ব্যবস্থার উল্টা দিক থেকে আসেন, শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি হলো, এই হলোটা হচ্ছে আমাদের জন্য কি, ভার্ব। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এই জায়গাটাতে ভার্ব হিসেবে লিখবো ইজ। ইজ, কারণ প্রেপোজিশন থাকলে প্রথম অংশটাকে ধরে সেই অনুযায়ী ভার্ব নিতে হয়। ওকে, লেট হয়ে গেল রায়হানা পারভিন, নো প্রবলেম। আচ্ছা, স্বচ্ছতার উপর নির্ভরশীল, তাহলে উপর এটাও কিন্তু একটা প্রেপোজিশন, একটা হলো স্বচ্ছতা আর একটা নির্ভরশীল। তাহলে আমরা বলবো ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অন স্বচ্ছতা। স্বচ্ছতার খুব চমৎকার একটা ইংরেজি হলো ট্রান্সপারেন্সি। এই যে হয়ে গেছে দেখেন। তাহলে কত ইজিলি আমরা অনুবাদ করতে পারি। আমরা এবার বলতে পারি দেখেন শাসন ব্যবস্থার বিশ্বাসের ভিত্তি হলো স্বচ্ছতার উপর নির্ভরশীল। এইখানে আপনি হলোটাকে বাদ দেন, বাক্যের মান বাড়বে, শুনতে ভালো লাগবে। ওকে, এইবার চলে আসি বাবারা, আসেন পরের বাক্যে। এইখানে বলা হচ্ছে দ্য ম্যাপ অফ দ্য সিটি অন দ্য ওয়াল ইন দ্য অফিস হেল্পস। তাহলে আমরা এই জায়গাতে যেটা পেয়েছি, আমরা দেখেন এই যে হেল্পসটা ভার্ব পেয়ে গেছি। আমাদের জানা আছে, মানা আছে, সেটা হলো গিয়ে যে ভার্বের আগের অংশটা সাবজেক্ট হয়। তাহলে দেখেন এই যে আমরা সাবজেক্ট হিসেবে বিশাল বড় একটা অংশ পেয়েছি। এখানে আমরা পেয়েছি ইন, এখানে আমরা পেলাম অন, এখানে আমরা পেলাম অফ। ওয়াও, এই যে মেঘ না চাইতেই বৃষ্টি, তাহলে অফের বাংলা কি রে মনি? অফের বাংলা হলো র বা এর। অনের বাংলা কি? অনের বাংলা আমরা অনেকে পড়ে আসছি উপরে, তবে আমরা বলবো উপরের। ওকে, আচ্ছা তারপরে দেখেন ইনের বাংলা আমরা বলেছি এ অন্তস্থ অ তয়কারে তে, তবে প্রয়োজন হলে র বা এরও হতে পারে। তাহলে আমরা জাস্ট এতটুকু অংশের অনুবাদ করি। আপনি যদি এদিক থেকে যান তাহলে হবে ম্যাপের শহর, শহরের ভিতরে দেয়াল, দেয়ালের ভিতরে অফিস, যেটা জীবনেও সম্ভব না। আপনি যদি ডান দিক থেকে বাম দিকে না আসে, বাম দিক থেকে ডানে যান, তাহলে হবে ম্যাপের শহর, শহরের উপর দেয়াল, দেয়ালের ভিতরে অফিস, জীবনেও সম্ভব না। উল্টা দিক থেকে আসেন, দা অফিস, অফিস মানে হচ্ছে তো অফিসেই বাংলা, কার্যালয় বলতে পারেন, অফিসে, অফিসে অফিস যোগ এ, অফিসে অথবা অফিসের এরও বলতে পারেন। অফিসের দেয়ালের উপরের শহরের ম্যাপটা বা মানচিত্রটা হেল্পস, সহায়তা করে, দা ভিজিটর্স, দর্শনার্থীদেরকে। তাহলে দেখেন আমরা জানি আমরা যখন অনুবাদ করব বাংলা অনুবাদের, হ্যাঁ, বাংলায় যেটা হয় আমাদেরকে আগে লিখতে হয় সাবজেক্ট, তারপরে লিখতে হয় অবজেক্ট, শেষমেশ লিখতে হয় ভার্ব। তাহলে এই যে ভার্ব যেটা আছে এটাকে আমরা একবার শেষে নিয়ে যাব। তাহলে আসেন দা অফিস, তাহলে আমরা এটাকে কি বলবো, আমরা একটু নিচে লিখি, এই যে আমরা এখানে লিখছি অফিসে অথবা অফিসের। এবার দেখেন দেয়ালের, এই যে দেয়ালের উপরের
দেয়ালের উপরের শহরের, আচ্ছা উল্টা দিক থেকে আসতেছি কিন্তু দেখেন দা অফিস, এই যে অফিস, ইনের মানে হলো এ অতে, তবে এর বললে এখানে শুনতে ভালো লাগবে তাই আমরা এর বললাম। দেখেন অফিসের দেয়ালের উপরের, এখন দেয়াল উপরের বলে কোনো কথা নাই তাই আমরা এখানে একটা এক্সট্রা ভাবে এর আনলাম। আমি বলেছিলাম পরপর দুইটা বিভক্তি থাকলে প্রথম বিভক্তি কাটা যায়, তাই আমরা এখানে এর লিখি নাই, উপরের এই যে লিখলাম আমরা। এবার দেখেন দা সিটি মানে শহর, তাহলে আমরা এতটুকু বললাম শহর। এবার দেখেন সাথে আছে অফ, তাহলে আপনি কি বলবেন শহরের। এবার দেখেন দা ম্যাপ মানে মানচিত্রটি, মানচিত্রটি। এইবার দেখেন বাংলায় আমার সাবজেক্ট লেখা হয়ে গেছে। এবার আমি অবজেক্ট লিখবো। হেল্পস মানে সাহায্য করে, এটা আমরা আগে বলবো না, আমরা আগে অবজেক্টটা লিখবো। ভিজিটর, ভিজিটর মানে হচ্ছে পর্যটক বা দর্শনার্থী বা দর্শক, যেটাই আপনি বলেন আর কি। হ্যাঁ, এটা পর্যটক হতে পারে, দর্শনার্থী হতে পারে, দর্শক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা ধরে নেন এখানে বললাম পর্যটকদেরকে। এইবার দেখেন শেষমেশ ভার্ব লিখবো আমরা, সাহায্য করে। এবার আমরা একটু দেখবো অনুবাদটা সাবলীল হয়েছে কিনা। দেখেন অফিসের দেয়ালের উপরের শহরের মানচিত্রটি পর্যটকদেরকে সহায়তা করে, সাহায্য করে। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করতে হবে প্লিজ। আমাদের কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতে হবে প্লিজ। দেখেন তো আপনারা পারবেন কিনা। এবার এরকম অনুবাদ আপনাদেরকে দিলে আপনারা অনুবাদগুলো সমাধান করতে পারবেন কিনা বা অনুবাদ করতে পারবেন কিনা একটু কমেন্ট করতে হবে প্লিজ। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা নাই। এইবার আসেন নাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল। আমরা কিন্তু আসি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলায়। আমরা এক ঢিলে দুই পাখি মারা শিখবো। এই যে 3 নাম্বার 4 নাম্বার, দেখেন বাজারের কাছের এলাকার রাস্তার অবস্থা শীতকালে আরো খারাপ হয়। শরীফুল ইসলাম ভাই ধন্যবাদ। রুবি জি স্যার, থ্যাংক ইউ রুবি। আচ্ছা তাহলে দেখেন বাজারের এই যে বিভক্তি পাইছেন, কাছের, কাছের নিজেই একটা বিভক্তি, এলাকার রাস্তাগুলোর অবস্থা। তার মানে দেখেন আমরা বলেছিলাম যে আন্ডারলাইন করার একটা নিয়ম আছে, আন্ডারলাইন করার নিয়ম। এই যে আমরা আন্ডারলাইন করতেছি, আন্ডারলাইন করারও একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম, সব ক্ষেত্রে অবশ্য খাটে না এটা। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন মোটামুটি ভাবে 90% ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। সেটা হলো বিভক্তি অথবা অব্যয় থাকলে টেনে যাব, না থাকলে থেমে যাব। তাহলে আমরা দেখি বিভক্তি বা অব্যয়ের যে বিষয়টা সেটা হচ্ছে থাকলে টেনে যাব, না থাকলে থেমে যাব। স্যার এই ভিডিওটা কি ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ সাইদুর রহমান ভাই, পাওয়া যাবে। পর্যটকদেরকে, আচ্ছা এক ভাই একটা সুন্দর প্রশ্ন করছে যে কয়েকারে কে আছে, তাই না? এই কয়েকারে কে এর জন্য আমরা কেন বিভক্তি নিলাম না? চমৎকার কথা বলছেন ভাই। হ্যাঁ, যেই ভাই কথা বলছেন তাকে আমি একটা বাক্য লিখে দেই। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই লাভ, একটা নাম লিখতেছি আর কি, ধরে নেন রানা। তাহলে বলেন তো আই লাভ রানা, আপনি কি বলবেন আমি রানা ভালোবাসি? জীবনেও বলবেন না। আপনি বলতেছেন যে ভাই আমি রানা কে ভালোবাসি। এই যে এক ভাই জিজ্ঞেস করলেন কয়েকারে কে থাকলে সেটার জন্য কি নিব? কিছু নেওয়া লাগবে না, এটা অটো হয়ে যাবে। আপনি যদি বলেন আই রেসপেক্ট, এটা নাম লিখলাম ধরে নেন মারিয়া। এখন আপনি কি বলবেন যে ভাই আমি মারিয়া সম্মান করি? নো, এটা অটোমেটিক্যালি চলে আসতেছে আমি মারিয়াকে সম্মান করি। আই ওয়ার্ক ফর বাংলাদেশ, আমি বাংলাদেশের জন্য কাজ করি। আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশ ভালোবাসি। নেভার, আপনি বলবেন আমি বাংলাদেশকে ভালোবাসি। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে অবজেক্ট হলে এর লগে একটা অটোমেটিক্যালি কয়েকারে কে যুক্ত হয়ে যায় প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, তাহলে খেয়াল করেন কিন্তু ভার্বের পরে অবজেক্ট হিসেবে যখন কোনো ব্যক্তি থাকে তার সাথে আমরা একটা কে যুক্ত করি। যেমন আপনি যদি বলেন আই নো সুমন, আপনি কি বলবেন যে ভাই আমি সুমন চিনি? তা বলবেন না, আপনি বলতেছেন ভাই আমি সুমনকে চিনি। তাহলে এই যে সুমনের সাথে একটা কে আনছেন, আপনার তো এখানে ইংরেজিতে কে এর জন্য অন্য কিছু দেয়া লাগবে না। যাক, ধন্যবাদ প্রশ্নটা করেছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। মনের মধ্যে কোনো প্রশ্ন রেখে দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি বললাম? বিভক্তি বা অব্যয় থাকলে টেনে যাব,
আমরা আন্ডারলাইনটা টেনে যাচ্ছি, বাজারের বিভক্তি আছে, কাছের বিভক্তি আছে, এলাকার বিভক্তি আছে, রাস্তাগুলোর বিভক্তি আছে, অবস্থা আর নাই, তাহলে থাইমে গেলাম। হ্যাঁ, তাহলে দেখেন যদি যদি থাকে প্রেপোজিশন বাংলা হয় অপোজিশন বলেছি, বিভক্তি থাকলে টেনে যাব, না থাকলে থেমে যাব। তাহলে দেখেন এইখানে আমাদের এটা 1 নাম্বার অংশ। শীতকালে, শীতকালে, হ্যাঁ এখানে বলতে পারেন ভাই এখানেও তো একটা বিভক্তি আছে। হ্যাঁ ঠিক আছে, আরো খারাপ হয়, আরো খারাপ হয়, হ্যাঁ এটাকে অনেকগুলো ওয়েতে লেখা যায়। তাহলে প্রথম অংশটা আমরা একটু নিয়ে নেই। আমরা জাস্ট এতটুকু বলতে পারি খারাপ হয়, আবার বলতে পারি আরো খারাপ হয়, দুটোই নেওয়া যায়, আমি লিখে দেখাবো আপনাদেরকে। তাহলে দেখেন তো অবস্থার ইংরেজি কি? অবস্থার ইংরেজি জানেন না, এরকম কোনো পাবলিক খুঁজে পাবেন না আপনি। তাহলে আমরা বলতে পারি দা কন্ডিশন, দা কন্ডিশন। এই যে এবার অবস্থার সামনে র আছে, তাহলে অফ নেন, রাস্তাগুলোর, দা স্ট্রিটস। এবার এলাকার, এই যে র আছে, অফ দা এরিয়া। এবার কাছের এবং র, আমরা জানি কাছের ইংরেজি, র এর ইংরেজি অফ, আর কাছের ইংরেজি হলো নিয়ার। নিয়ার মানেই কাছে, আবার নিয়ার মানেই কাছের। আমি একটু আগে বলেছি বাংলা বাক্যে পরপর দুইটা বিভক্তি থাকলে প্রথমটাকে ক্লোজ করে দিবেন, নিব না, দ্বিতীয়টাকে নিব। তাহলে এরিয়া, নিয়ার দা মার্কেট। এই যে দেখেন হয়ে গেছে, বাজারের, কাছের, এলাকার, রাস্তার অবস্থা। এবার দেখেন খারাপ হয়, খারাপ হওয়ার ইংরেজি আপনি বলতে পারেন বিকামস ব্যাড। এটার একটা চমৎকার ইংরেজি আছে, আমরা পড়ে আসছি, ব্যাড কম্পারেটিভ ডিগ্রিতে পড়ে আসছেন, ওয়ার্স্ট। তো এটার সাথে এন যোগ করে দিলে এটা কিন্তু ভার্ব হয়ে যায়। তাহলে দেখেন ওয়ার্ডস মানে খারাপ, ওয়ার্সেন মানে হচ্ছে আরো খারাপ হওয়া। এটার আরেকটা চমৎকার ইংরেজি আছে, ডিটেরিওরেট। ডিটেরিওরেট, আমরা এত কঠিন ইংরেজিতে গেলাম না, তাহলে আমরা বলতে পারি ও দেখেন ওয়ার্সেন্স। এস কেন যোগ করলাম? কারণ কন্ডিশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার কখন এই ঘটনাটা ঘটে? শীতকালে, ইন উইন্টার। এই যে কাজ শেষ। দেখছেন মনে হয়েছিল কত কঠিন জিনিস, ভাই এটা কঠিন না ভাই। কঠিন তরল গ্যাসীয় পদার্থ বিজ্ঞানে পাবেন, ইংলিশে কঠিন না, জটিল হইতে পারে, কঠিন হবে না। ঠিক আছে, আশা করি পারছেন ইনশাল্লাহ। এইবার 4 নাম্বারটা আমরা একটু দেখে নেই, আপনারা একটু বুঝতে পারছেন কিনা কমেন্ট করেন তো। দেখেন তো এই যে প্রক্রিয়াটা, টেকনিকটা খুব বেশি কঠিন মনে হচ্ছে কি? দেখেন তো, না পারা যাবে ইনশাল্লাহ? মনে হয় সবাই পারবেন, সমস্যা হওয়ার সুযোগ নাই। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আমাদের ভাই বোনেরা অনেক পড়াশোনা করে, বোঝা যাইতেছে। তাহলে আসেন, আচ্ছা আপনাদেরকে একটু বলে নেই, আগামী 21 তারিখ থেকে আমাদের একবারে ফ্রি হ্যান্ড রাইটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা সুপার ডুপার কোর্স চালু হচ্ছে। আপনাদের মধ্যে যারা আছেন যে এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, অথবা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, বাংলাদেশে এর আগে এই লেভেলের রাইটিং কোর্স কখনোই শুরু করা হয় নাই, কখনোই করা হয় নাই। আপনি এক কোর্সে বাংলাদেশের সব রাইটিং কভার করতে পারবেন ইনশাল্লাহ। রাইটিং এর এমন কোনো টপিক নাই মোটামুটি যেটা এখানে এই কোর্সে দেখানো হবে না। কোর্স ফি হলো 1500 টাকা। আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এই 1500 টাকায় যা পাবেন, আপনি অনেক অনেক কোর্স করেও হয়তো এইভাবে দেখেন নাই। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আগামী 22 তারিখ থেকে যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের শুধু গ্রামারের কোর্স করতে চান, আপনারা চাইলে আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারেন। এখানে অনেক ভাই বোন আছেন যারা আমার এই কোর্সে যুক্ত আছেন, তাদের থেকে একটা রিভিউ নিলে বুঝতে পারবেন। ক্লাসটা হবে রাত 10টায়। এটার কোর্স ফি হলো 1000 টাকা। হ্যাঁ, যারা ভর্তি হতে চান জাস্ট আমার এই নাম্বারটাতে একটা নক দিন প্লিজ। আচ্ছা এবার চলে আসেন, আমরা আরেকটা অনুবাদ দিচ্ছি। সেতুর নিচের লেকের পানির তাপমাত্রা দ্রুত কমে যায়। এইটা আমি আপনাদেরকে দিলাম, হ্যাঁ এটা আমি আপনাদেরকে দিলাম, আপনারা এটা করে দিবেন। ঠিক আছে, রুবেল দেব ভাই বলছেন যে ইংরেজি ভালো করার জন্য কি করতে হবে? ইংরেজি ভালো করার জন্য ভাই ইংরেজি বেশি বেশি পড়তে হবে, ইংরেজি বেশি বেশি লিখতে হবে, সাইড বাই সাইড আপনার একটু ভোকাবুলারি এনরিচ করতে হবে, এবং বেশি বেশি করে লিসনিং স্কিলটা বাড়াবেন আর কি। আচ্ছা ধন্যবাদ। অনুরিমা বলছিলেন যে পারবো স্যার, সাজ্জাদ ভাই বলছেন সুন্দর। আচ্ছা ধন্যবাদ। সাইদ ভাই জি, অনুরিমা বলছেন সহজ। রুবেল ভাই ইংলিশে ভালো করার জন্য প্লিজ রিপ্লাই প্লিজ। আচ্ছা আচ্ছা, রিপ্লাই দিলাম তো ভাই, যে আপনাকে বেশি বেশি পড়তে হবে। শুনেন, রিডিং পড়তে হবে অনেক বেশি,
রাইটিং করতে হবে অনেক বেশি, মানে যত বেশি প্র্যাকটিস করবেন এই লাইনে তত ভালো করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন ওই যে আমরা একটু আগে বললাম যে আমরা প্রথমে একটু ভাগ করে নিব। সেতুর এই যে বিভক্তি আছে, বিভক্তি থাকলে টেনে যাব, নিচের বিভক্তি আছে, লেকের পানির তাপমাত্রা এই পর্যন্ত থেমে গেছে, তার মানে এটা আমার 1 নাম্বার অংশ। দ্রুত কমে যায়, এই কমে যাওয়া হলো আমার ভার্ব, তাই না? এটা 3 নাম্বার। কিভাবে কমে যায় দ্রুত, এটা হলো 2। ঠিক আছে, আমি জাস্ট ভেঙে নিলাম আর কি, মানে 2 মানে আগে লিখবেন এরকম না। আপনার ভিডিওগুলো ভালো লাগে, ধন্যবাদ ভাইজান। তাহলে দেখেন সেতুর নিচের লেকের পানির তাপমাত্রা, তাহলে পানির ক্ষেত্রে র আছে, লেকের ক্ষেত্রে র আছে, নিচের তো নিজেই একটা, সেতুর র একটা, পাশাপাশি 2টা বিভক্তি থাকলে আমরা প্রথমটাকে কেটে দেই, দ্বিতীয়টাকে নেই। তাহলে পানির তাপমাত্রা, তাহলে আমরা বলবো দা দেখেন আমরা বলি টেম্পারেচার, কিন্তু উচ্চারণ হচ্ছে টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার, আমরা টেম্পারেচার বলি আর কি। দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার, দেখেন পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা কোথাকার পানি, লেকের পানি, যে লেকের সাথে র আছে, অফ দ্য লেক। এবার লেকটা কোন জায়গায়, নিচে, কিসের নিচে, সেতুর নিচে। নিচের ইংরেজি কি? ওয়াও, এই যে জুয়েল ভাই করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা বলবো আন্ডার দ্য লেক, হয়ে গেছে। দ্রুত কমে যায়, কমে যাওয়ার ইংরেজি হলো ডিক্রিজ, ডিক্রিজ, ঝামেলা শেষ। এই যে দেখছেন, ধন্যবাদ জুয়েল ভাই। তাহলে ডিক্রিজ, যেহেতু দেখেন তাপমাত্রা এবার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা বলবো ডিক্রিজেস, দ্রুত, শুন, ঝামেলা শেষ। ওকে, ইজিলি লেখা যায়। তার মানে দেখেন এই যে অনুবাদ করার জন্য বিভক্তিযুক্ত অনুবাদ মানেই মজা, বুঝতে পারছেন তো? বিভক্তিযুক্ত অনুবাদ মানে হলো মজা। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং নাকি বেসিক, কোনটা করলে ভালো হবে দয়া করে জানাবেন। মাহবুব ভাই, যদি আপনার গ্রামারের অবস্থা বেশি খারাপ হয় তাহলে বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে যুক্ত হতে পারেন। আর যদি আপনি চান যে না গ্রামার তো আলহামদুলিল্লাহ টুকটাক পারি, মিডিয়াম লেভেল পারলেও চলবে, একদম বস হইতে হবে না, রাইটিং এ যুক্ত হবে, পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা, দ্রুত কমে যায়, যে শুন না বলে আমরা র্যাপিডলি বলি, আরো সুন্দর হবে। দেখছেন আমাদের মধ্যে থেকে একজন ভাই র্যাপিডলি লিখলো, এই দেখছেন, চমৎকার। এই যে আব্দুল মমিন রেজা ভাই সুপার ডুপার অনুবাদ করেছেন, মাশাআল্লাহ। এবার আসেন 6 নাম্বার, এটা আপনারা ট্রাই করেন, এটা আপনারা ট্রাই করেন, না পারলে আমি করে দিচ্ছি, ঠিক আছে? কুইকলি এবার আপনারা একটু ট্রাই করেন তো দেখি হয় কিনা, পারেন কিনা। পারবেন ইনশাল্লাহ, এটা আপনারা করেন। একটু কুইকলি কমেন্ট করতে হবে, হ্যাঁ, একটু কুইকলি কমেন্ট করতে হবে। দেখি আপনারা ট্রাই করেন, পারবেন, পারেন কিনা। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই, আকাশ ভাই, মোয়াজ্জেম হোসেন, মঞ্জু ভাই এবং হাসান মাজেদুল ভাই, আপনারা জব কাউন্সিল পেজে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আকাশ ভাই বলছেন কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ ভাই। অনরিমা, সুইটি, আব্দুল মমিন রেজা, দেখছেন, সুপার ডুপার, গুড, সাব্বাস। আগে বলতাম সাব্বাস বাপের বেটা আব্বাস, হ্যাঁ, এই তো সাব্বাস বাপের বেটা আব্বাস। তাহলে আসেন তো আমরা একটু দেখানে, ইংরেজির ক্ষেত্রে আমরা আগে ভার্বটারে টাইনে হিস্ট্রে বের করব। আমাদের এখানে ভার্ব মামুর বেটা কনে লুকায় আছে, এই যে পাইছি অ্যাট্রাক্টস, এই যে ভার্ব। তাহলে পরে ভার্বের আগের যেটা, এটা হলো সাবজেক্ট, এই যে পুরাটারে সাবজেক্ট পেয়ে গেছি। এইখানে আছে দেখেন অফ, অফ মানে কি মনি, এর, এই যে পাইছেন অন, অন মানে কি, অন মানে হলো উপরের। এরপরে পাইছেন ইন, ইন মানে হলো প্র্যাকটিক্যালি এ অতে, তবে যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমরা এর বলবো। তাহলে দেখেন তো প্রেপোজিশন থাকলে অপোজিশন হয়। ফ্রি ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ রায়হান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ফ্রিতে যুক্ত হয়েছেন আপনারা, টাকা পয়সা না পাঠাই আপনি যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ ফ্রি ক্লাসে, ফ্রি জয়েন করার কারণে আর কি। তো দেখেন লাইব্রেরি, লাইব্রেরি বাংলা বলতে পারেন গ্রন্থাগার, আমরা বললাম না, লাইব্রেরি নিজেই একটা বাংলা শব্দ এখন। আপনি বলতে পারেন লাইব্রেরিতে শেলফের বা তাকের, শেলফ মানে হচ্ছে তাক, তাকের উপরের বইয়ের টাইটেল, টাইটেলের বাংলা বলেন দেখি, শিরোনাম। তাহলে দেখেন লাইব্রেরিতে না বলে আমি বরং বলতে পারি লাইব্রেরির,
লাইব্রেরির, এই যে দেখেন লাইব্রেরির, ইনের বাংলা আমি এর বললাম। এবার দেখেন শেলফ আর আছে অন, তাহলে আমি বলবো তাক, শেলফ মানে হচ্ছে তাক, তাকের উপরের। এবার দা বুক মানে বইটি, এবার সাথে আছে অফ, অফের জন্য যোগ হলে র। দা টাইটেল, টাইটেল মানে হচ্ছে শিরোনাম। এই যে আমার কাজ হয়ে গেছে দেখেন। তাহলে বিষয়টা আসতেছি, লাইব্রেরির তাকের উপরের বইটির শিরোনাম। চট্টগ্রাম থেকে দেখছি, ধন্যবাদ। গ্রন্থাগারের তাকের উপরের বইয়ের শিরোনাম অনেক পাঠককে আকর্ষিত করে, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। রিয়ান রনি ভাই এবং মুমিন রেজা ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জুয়েল ভাই মাশাআল্লাহ, আপনিও তো বস। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমরা কিন্তু আগেই বলেছি বাংলা বাক্যে, আমরা একটু আগেই বলেছি বাংলা বাক্যে আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, শেষমেশ ভার্ব। অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করে, আকর্ষণ জাগায়, এটা আমরা আগে লিখবো না, পরে লিখবো। ম্যানি রিডার্স অনেক পাঠককে, এই যে দেখেন অনেক পাঠককে এইবার আকৃষ্ট করে, আকৃষ্ট করে। দেখেন তো, তাহলে এই লেভেলের অনুবাদ করা আপনার কাছে কি খুব রাফ অ্যান্ড টাফ মনে হয়? মনে হবে না। এই জন্যই আমরা আমাদের এই সিরিজটা চালু করেছি, জিরো টু প্রো ট্রান্সলেশন। তার মানে ট্রান্সলেশন শিখবেন জিরো থেকে একবারে প্রো লেভেল পর্যন্ত। এইভাবে ধরে ধরে আপনাকে কেউই ট্রান্সলেশন ওইভাবে শেখায় কিনা আমি জানি না। আমি ইনশাল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে এইভাবে ট্রান্সলেশন প্লাস আদার্স আরো বিষয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কলেজের রিটেন কবে থেকে শুরু করবেন? নাইম ভাই, কলেজের রিটেনটা আমাদের একটু দেরি করেই শুরু হবে আর কি, কারণ কলেজের রিটেন স্টুডেন্ট শুরুর দিকে কম ভর্তি হয়, সার্কুলার হয়ে গেলে তখন বেশি ভর্তিতে চায়। আপাতত স্কুলেরটা আমরা ইনশাল্লাহ 21 তারিখ থেকে শুরু করছি, আজকে 19 তারিখ, আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে। মানে আমাদের যেই রিটেন ব্যাচটা আমরা চালু করতেছি ফ্রি হ্যান্ড রাইটিংটা, এইটাতে আপনার এনটিআরসিএ বলেন, আইএলস বলেন, ঠিক আছে, ইভেন আইএলস এর রিডিং রাইটিংটাও অনেকটাই কাভার হয়ে যাবে। আর বিসিএস তো কোনো কথাই নাই, বাংলাদেশের জব এক্সামগুলোর বা জব এক্সামের যত রকমের রাইটিং আছে ইনশাল্লাহ আমরা কাভার করে ফেলতে পারবো। প্লাস অনুবাদ তো সাথে থাকছেই। এইবার দেখেন, দ্য নেম অফ দ্য টাউন অন দ্য ম্যাপ ইন দ্য গাইড বুক কনফিউজেস, এই যে আমরা ভার্ব পেয়ে গেছি, দ্য টুরিস্টস। তাইলে দেখেন এই যে যতটুকু পেয়েছেন এতটুকু হলো আমাদের সাবজেক্ট। বনি ভাই অনুবাদ করেন, দেখছেন আমাদের বনি ভাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাক্টর, কিন্তু ইংরেজি কাঁপাই দিচ্ছে। আমাদের ডিগ্রি ট্যাগ কোশ্চেন বাকি ছিল, হ্যাঁ হাসান ভাই নিয়ে নেবো ইনশাল্লাহ, 2-3 দিনের মধ্যে এটাও নিয়ে নেবো, ডিগ্রি আর ট্যাগ কোশ্চেন যা বাকি আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে গাইড বুক, এটার বাংলা অনুবাদ করার দরকার নাই, গাইড বুক মানে গাইড বুকেই বলেন। হ্যাঁ, ইন মানে হলো এ অন্তস্থ অ তয়কারেতে, গাইড বুকে। এই দেখেন অন মানে উপরের, এখন ম্যাপের উপরের না বলে ম্যাপে বললেও চলে। হ্যাঁ, অফ মানে হলো এর, তাহলে আমরা কি বলবো, গাইড বুকের বা গাইড বুকে, গাইড বুকে ম্যাপের বা মানচিত্রের উপরে শহরের যে নামটা সেটা টুরিস্টদেরকে কনফিউজ করে। ওকে, টুরিস্টদেরকে কনফিউজ করে। এটা নাম কি ভাই, আপনার নাম উচ্চারণ করা খুব টাফ। রিপ্পনি, আচ্ছা রিপ্পনি বলছেন স্যার, ফ্রি ক্লাস কি কন্টিনিউ থাকবে? হ্যাঁ ভাই, ফ্রি ক্লাস তো কন্টিনিউ হচ্ছে, আমরা বেশ কয়েকদিন থেকে কন্টিনিউ করছি তো। ওকে ডিয়ার, তাহলে এরকম আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে আরেকবার বলে দেই, 21 তারিখ থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু হচ্ছে। যারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়তে চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। লাইফের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হতে যাচ্ছে এটা আপনার লাইফের ইনশাআল্লাহ। আর কেউ যদি চান যে না আমি বেসিক টু অ্যাডভান্স গ্রামার করব, এটা আমরা একদিন পরে অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে শুরু করছি। কোর্স ফি 1000 টাকা, এটাতেও যুক্ত হতে পারেন। ক্লাসগুলো হবে রাত্রে 10টায়। হ্যাঁ, এই ব্যাচের ক্লাস হবে রাত্রে 10টা, আর রিটেন ব্যাচের ক্লাস হবে রাত্রি 9:30টায়। ওকে, আচ্ছা আসেন তাহলে আবার আরো একটা উদাহরণ দেয়া আছে। হ্যাঁ, এইটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আপনারা কেউ যদি হোমওয়ার্ক দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ওকে,
আচ্ছা, এরপরে যে 9 নাম্বার, এইটাও হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। HW, এটা আপনারা করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, আমি ইনশাল্লাহ দেখে ভুল ত্রুটি আছে কিনা বলে দেব। তবে প্রশ্ন সহ উত্তর লিখতে হবে, আগে প্রশ্নটা লিখবেন দেন উত্তরটা লিখবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01917211236। স্যার আপনার আইএলস স্কোর কত? আমার আইএলস স্কোর অনেক ভাই, 25-26, 9-25-26। আচ্ছা চলে আসি আমরা। এরপরে দেখেন, এটা মূলত বলতে পারেন আমাদের এই কোর্সটা একটু ওল্ড কোর্স আর কি। আমরা অক্টোবর মাসের 14 তারিখে শুরু করেছি। আপনাদের যদি কারো কোনো ভাই বোন থাকে, ঠিক আছে, যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে বা 2025-এ এক্সাম দিবেন, তারাও চাইলে আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারে। ওকে ডিয়ার, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আপনাদের আশা করি আজকের আলোচনাটা মারাত্মক কাজে আসছে, বুঝতে পেরেছেন। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি এই লাইনটাতে যত বেশি প্র্যাকটিস করবেন, এই লাইনে আপনার পারফেকশন বা পারফেক্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। চঞ্চল কুমার ভাই বলতেছেন, স্যার রিটেন ব্যাচের ক্লাস কতদিন রেকর্ড থাকবে? ভাই আমাদের প্রতিটা ব্যাচের ক্লাস 1 বছর পর্যন্ত রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবারও আগামীকাল, মনে হয় পারবো না, আগামীকাল অথবা পরশু আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।